আমি আপনার সামনে বসে আছি, আমি তো মরিনি, কিন্তু আমি 2বার চাকরিচ্যুত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমাকে এনএসআই ডিজিএফআই ধরেছে, আমি স্পেশাল স্টুডিয়ামে আমাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আমি কি কারণে, কি অপরাধে? আমার লেখা প্রচণ্ড মাইর খাইছে, নাক মুখ ফাটিয়ে ফেলছে। আমার ছেলের মারছে, সে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার ছিল। আমার মেয়ে অসুবিধাগ্রস্ত হয়েছে, আমার ওয়াইফ 5বার বদলির শিকার হয়েছে। 2টা মামলা 10 বছর 15 বছর ধরে চলছে। আমি বিপর্যস্ত, এই আন্দোলনের পরও কিন্তু ওঠে নাই। এই সব কিছু আমাকে একটা বেদনা দেয়। আমরা একটা কোয়ালিটেটিভ চেঞ্জ চেয়েছিলাম। যারা মারা গেল সেই 2000-এর জন্য আমাদের কোনো বেদনা নেই। যারা চোখ হারিয়েছে, যারা কান হারিয়েছে, যারা নাক হারিয়েছে, পা খোলা হয়ে গেছে, আমার ছাত্র যে জসিম, যার চোখ একটা নেই, সে এবার নির্বাচিত হয়েছে ডাকসুতে, সে বোঝে বেদনা কি। সেই বেদনা বোঝার কেউ নেই। এইটি জায়গা হাদির ব্যাপার। হাদি আমার ছাত্র ছিল। আমার একটা ঘটনাই চক্রে, এটা ঘটনা হতে পারে, আল্লাহ জানে কি শিখি। হাদি আমার সরাসরি ছাত্র ছিল, সাদিক কায়েম আমার ছাত্র ছিল, মিফতা আমার ছাত্র ছিল, জসিম আমার ছাত্র ছিল, নুসরাত তাবাসসুম আমার ছাত্র। কয়েকজন সরাসরি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান প্রফেসর হিসেবে তাদেরকে আমি সরাসরি পড়িয়েছি এবং 5 বছর মতো পড়িয়েছি, এবং আমি একসময় এর মধ্যে 3 বছর আমি চেয়ারম্যানও ছিলাম। এরকম সময়টা এই হাদি একেবারে মফস্বল থেকে উঠে আসা একটা আনকরা ছেলে, তার মধ্যে যে মিজাজটা ছিল, যে জায়গাটা ছিল, এই অন্যদের মধ্যে যা ছিল, এইটা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে তারা সামনে এগিয়ে গেছিল, এই জায়গাটুকুকে একেবারে মিসমার করে দেওয়া হচ্ছে এই বাকযুদ্ধের নামে। আপনার তো দায়বদ্ধতা কোথায়? ওই যে আগে হাসনাত আব্দুল কাইম সাহেব বললেন, যেটা আমি আমার অনেকগুলো লেখায় লিখেছি, বইও লিখে ফেলেছি, সেটা হচ্ছে 24 আর ইয়ের মধ্যে, একটা মিনিট একটু ভুল হয়ে গেছে, জি, 24 আর 71-এর মধ্যে কোনো পার্থক্য নেই। 71 আমাদের একটা 1000 বছরের নির্মাণ, সেইটি আমাদের একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছে। আমাদের জীবনকালে এর চেয়ে বড় গৌরবময়, এর চেয়ে বড় সামাজিক সংগ্রাম কখনো ঘটেনি। এইটি একটি নতুন রাষ্ট্র কাঠামো আমাদেরকে দিল, সেই কাঠামোটাকে আমরা বদলাতে পারলাম না। ওই যে বলা হয়েছে 90 3 জোটের আন্দোলন রূপরেখা, সেই রূপরেখার প্রতিও বেইমানি আমরা করে ফেললাম, করে 90 গেল। এইবার 24-এ যেটা হলো, সম্পূর্ণভাবে কেউ এখন যে যত অ্যাক্টর, ফরেন অ্যাক্টর, এই আমেরিকাবাদী আর ওই পাকিস্তানবাদী আর দিল্লিপন্থী, কোনো কিছু না, কেউ ছিল না, কারো সাধ্য ছিল না। এই পুরো জিনিসটা আমাদের নিজেদের জমি থেকে উঠে আসা আমাদের মানুষের বিদ্রোহের ফসল। সুতরাং এই 71-এর পর 71-এ যা আমরা পারলাম না, 24-এর সঙ্গে 24-কে এটিকে একটা রিলে রেস, যে মানে একটা রূপ করতে, 71 একটা কাঠি 24 রাতে ধরিয়ে দিয়ে গিয়ে বলল, আমি এতক্ষণ দৌড়েছি, এবার তুমি আবার দৌড়ো, আরও এগোবে। এবং আমাদের 24 আর 71-এর মধ্যে যারা পার্থক্য করে তারা অত্যন্ত অন্যায়কারী। আমাদের 71-কে যেরকম ধরে রাখতে হবে, 24-কেও ধরে রাখতে হবে, কিন্তু ধরার জন্য আমরা বিভাজনের রাজনীতি আর কথামালার রাজনীতি যাব না, বাকযুদ্ধে যাব না, অশ্লীলতা, নোংরামি, অসভ্যতায় যাব না, ঝগড়া ফেসাতে যাব না, মারামারি, মাথা ফাটাতে যাব না। আমাদের যেটা ভাবতে হবে, 71 আমাদের একটা ভূখণ্ড দিয়েছে, আর 24 আমাদেরকে একটা নতুন রাষ্ট্র বন্দোবস্তের কথা বলেছে। সুতরাং এই যে 71-এর শহীদরা, এই যে 71-এর পরে এত নিপীড়ন, এত স্বেচ্ছাচার চলা, তারপরে এই যে এত ফাঁসিবাদ আসা, এই যে জনগণের ভোটাধিকারকে অস্বীকার করা, কথা বলতে দেয় নাই এই কোর্টে। আমি নিজে দেখেছি, আমাকে ইলিয়াস আলী দেখে জিজ্ঞেস করে, স্যার আপনি এখানে কেন? আমার তো মামলা, ভাই রোজ সকালে আসে রাত্রে যাই, এই এখন সারেন্ডার করছি, কিছু লুকাইছিলাম। তো বলে যে স্যার আমিও মামলায় ঝুলে আছি। ওইটাই তার সঙ্গে আমার শেষ দেখা, আর দেখা হয় নাই। আমি চৌধুরী আলমকে দেখেছি, আমি কোনো রাজনৈতিক দল করি না, সেই ইলেকশনে তার সঙ্গে আমার পরিচয় ছিল, সেই চৌধুরী আলম কিন্তু হারিয়ে গেলেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এইভাবে আমি কিন্তু যেভাবে স্বীকার করি আবু সাইদকে, ঠিক সেইভাবে স্বীকার করি ইয়েকে, চট্টগ্রামের সেই ছেলে, যে ওর নাম কি, যে ছাত্র দলের ছিল। আমি বুঝতে চাই এইটা একটা অখণ্ড বাংলাদেশ, যে বাংলাদেশ অনেক কষ্টের মাধ্যমে, অনেক চড়লাথি খাওয়ার মাধ্যমে, অনেক অপমানের মাধ্যমে স্বাধীন হয়েছিল। সেই বাংলাদেশ যখন স্বাধীন হয়েও হলো না, তখন সেই স্বাধীনতার আকাঙ্ক্ষাকে উজ্জীবিত করলো কে? 24। এবং 24 হচ্ছে আমাদের জীবনে একটা আলোকবর্তিকা হিসেবে আসলো। এখন 24-এর ফসলটা আমরা কি করে ঘরে তুলবো, সেইখানে ওই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমরা এমন একটা নতুন রাজনৈতিক পরিমণ্ডল চাই, আমরা একটা নতুন কালচার চাই, আমরা একটা নতুন রাজনৈতিক দলের মধ্যে একটা নতুন বিন্যাস চাই, আমরা রাজনীতির মধ্যে এই তাদের আচার আচরণের বদল চাই, আমরা রাজনীতিক কাঠামোগুলোকে একেবারে পাল্টে ফেলতে চাই। কোনো কিছু না পাল্টে আপনি রাষ্ট্র বদল করতে পারবেন না। নয়া বন্দোবস্ত মানে এই রাষ্ট্রের খোলনলচে বদল,
সেইটা যদি আপনি করতে পারেন, এবং এখানেই করতে পারেন, কোনো বিপ্লব কিন্তু এরকম হয় না একটা ঘটনা ঘটে গেলো আর বিপ্লব হয়ে গেলো। ফরাসি বিপ্লব এরকম হয় নাই, ইংল্যান্ডের বিপ্লব এটা হয় নাই, কিউবার বিপ্লব এটা হয় নাই, অন্য ভিয়েতনামে এরকম হয় নাই। সব বিপ্লবই কিন্তু ওই একটা অ্যাব্রাপ্ট হয়েছে, কোনো কোনো জায়গায় লম্বা হয়েছে, আমাদের এখানে গণভোটের মাধ্যমে হয়েছে, তারপরে সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়াটার কাজ ছিল এদের। এনারা কিন্তু চরমভাবে ব্যর্থ হলেন। এনারা করলেন কি, ভাগ করে দিলেন, তুই এ পাশে আমি এ পাশে, তাইলে তোরা আমরা আর ওরা, আবার জাতির মধ্যে ভাগ। জাতি কখন ঐক্যবদ্ধ হয়ে বলবে যে আমাদের ন্যাশনাল এজেন্ডাগুলো এগুলি, এলসিডি লোয়েস্ট কমন ডিনোমিনেটর, এইটুকুর মধ্যে আমরা এক হব, তারপর আমাদের অনেক পেটি ডিফারেন্সেস থাকবে, সেগুলোকে আন্ডার কাট করবো, করে আমরা এমন একটা রাষ্ট্রসৌধ নির্মাণ করব যেখানে সবার একটা সেন্স অফ বিলঙ্গিংনেস থাকবে। সবাই ভাববে, ওই যে বললেন এদের মনে এখন কি, এদের ব্যথা কি কেউ জানে? এই যে 2000 যারা শহীদ হলো, যাদের কান নাক চোখ মুখ হারিয়েছে, আমি ওই ছেলের দিকে তাকাতে পারি না যার চোখে আলো নেই। তার তো চোখে আলো ছিল, সে তো আমার ছাত্র, তার চোখে আলো নেই, সেই জীবন নিয়ে বেঁচে আসছে। আর এরকম আমরা অনেক ছাত্রকে জানি যারা আহত হয়ে হাত পা আতুর লুলা হয়ে বসে আছে। কি অপরাধে এখন তারা কি নিয়ে সান্ত্বনা পাবে? এই জন্য যে আপনারা আবার মারামারি করবেন, আবার কাটাকাটি করবেন, একটা ফতোয়া দিবেন, একটা উল্টাপাল্টা কথা বলবেন। আর ওই যে পন্থী বলেন, ভাই আজকে আপনি আমাকে আমেরিকান পন্থী বানান তো, মানে কাউকে একদল বানাচ্ছে, আর আরেক দল কিছুদিন আগে গৌরব করে বলেছিল তাদের কেন্দ্রীয় নেতা দুইজন যে আমাদের সঙ্গে কিন্তু এখন আমেরিকান ইউরোপিয়ান ইউনিয়ন সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক হচ্ছে, তারা খালি আসতেছে যাচ্ছে, আমাদের নেতার সঙ্গে দেখা করছে। তার মানে আপনার কাছে আমেরিকা গেলে আপনার একটা গৌরবের বিষয়, আর তোর কাছে আমেরিকা গেলে তুই আমেরিকার দালাল, ওর সঙ্গে ভারতের একটা কারোর কথা হয়ে গেলে তাহলে ভারতের দালাল। এটাই আমরা কখন বাংলাদেশের দালাল হব, আমরা কখন জনগণের দালাল হব, কখন ভাববো যে আমাদের এই যে নাম না জানা শহীদরা বা জানা শহীদরা। এটা কি রাজনীতিতে পাকিস্তানের ভাবাদর্শ বজায় থাকার কারণে হচ্ছে কিনা? না, সেটা না। আমাদের এটা হচ্ছে আমাদের কালচারটা ভেরি লো পলিটিক্যাল কালচার, আনকুথ, আনসফিস্টিকেটেড। যখন আমরা জনগণের সঙ্গে বেইমানি করে পার পেয়ে যাই, এটা একটা পাকিস্তানি ভাবাদর্শের অংশ কিনা এই কালচারগুলো? পাকিস্তান আলাদা হয়ে গেছে, পাকিস্তানি কালচার কিছু থাকা উচিত না, কারণ পাকিস্তান থেকে আমরা ইন্টারনাল কলোনিয়ালিজম থেকে একটা যুদ্ধের মাধ্যমে বেরিয়ে চলে আসছি। পাকিস্তান আর ফেরত যাওয়ার জন্য, পাকিস্তান চিরজীবনের জন্য আমাদের জীবনে মৃত হয়ে গেছে। আমি কারোর প্রতি কোনো ক্রোধ নেই, আর তার মানে এই না যে আরেক সীমান্তে আরেকজনকে ধরবো। কখন আমরা বলবো যে আমরা বাংলাদেশপন্থী?